নিউ ইয়র্ক সিটির পিচ ঢালা রাস্তায় পাশাপাশি হাত ধরে হাঁটছে মেঘ আর আদ্রিয়ান। আদ্রিয়ানের মুখে বিস্তর হাসির ছাপ। কিছুক্ষণ আগে ফারহানের অপমানিত হওয়া চোখ মুখের কথা মনে পড়ে ভীষণ হাসি পায় তার। মেঘের হাত ধরার অপরাধে আদ্রিয়ান শাস্তিস্বরূপ ফারহানকে খুন করতে চেয়েছিল, কিন্তু মেঘ যখন মুখের ওপর ফারহানকে যেমন করে অপমান করেছিল তার চেয়েও বড় শাস্তি দিয়েছে। আদ্রিয়ানের গলা জড়িয়ে ধরে যখন ঠোঁটে তার ঠোঁট ছোঁয়ায় তখন ফারহানের মুখের অঙ্গি ভঙ্গি দেখার মতন ছিল। আদ্রিয়ানের মুখে পৈশাচিক হাসি ফুটে ওঠে, যেন সে আজ বিশ্ব জয় করে ফেলেছে। অবশেষে মেঘ তার, শুধুমাত্র আদ্রিয়ানের। কিন্তু অপরদিকে মেঘের মনে এখন বিষণ্ণতা আর চিন্তার চাপ। রেস্টুরেন্টে ফারহানকে কোনো প্রকার অপমান করতে চায়নি মেঘ, কিন্তু সে বাধ্য হয়েছে। মেঘ যদি তখন কড়া কণ্ঠে ফারহানকে কথা না শোনাতো, তবে আদ্রিয়ানের হাতে হয়তো ফারহান এখন খুন হয়ে যেত। আদ্রিয়ানের রাগের তীব্রতার ওপর মেঘের ধারণা রয়েছে, কিন্তু ফারহানের বলা শেষ কথাগুলো শুনে মেঘের বেশ ভয় করছে। ফারহান যদি এসব কথা জামান সাহেবকে বলে দেয়, তখন জামান সাহেব কি রাগ করবেন মেঘের ওপর? জামান সাহেব এক কথার মানুষ। উনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে ফারহানের সাথে মেঘের বিয়ে দেবে, তবে অবশ্যই দেবে। তখন মেঘ কি করবে? আদ্রিয়ান ছাড়া অন্য পুরুষকে তার স্বামী রূপে গ্রহণ করার সাধ্য তার হবে না। অসম্ভব, মেঘ পারবে না ফারহানকে বিয়ে করতে। আদ্রিয়ান বেশ উৎফুল্ল নয়নে পাশে থাকা মেঘের দিকে তাকায়, কিন্তু মেঘের গম্ভীর মুখের বিচলতা আর চিন্তার ছাপ দেখে আদ্রিয়ান বেশ অবাক হয়। আদ্রিয়ান প্রশ্ন করে ওঠে, মেঘ, কি হয়েছে তোমার? এমন মন খারাপ করে হাঁটছো কেন? কোনো বিষয় নিয়ে তুমি চিন্তিত? আদ্রিয়ানের প্রশ্নের জবাবে মেঘ তার দিকে ফিরে তাকায়। এরপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চিন্তিত কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান, আপনার কি মনে হয় ফারহান কি এত সহজে সব অপমান সহ্য করবে? এখন যদি ফারহান বড় আব্বুকে সব বলে দেয়, তখন কি হবে? মেঘের চিন্তার কারণ আদ্রিয়ান বুঝল। হাঁটা থামিয়ে শান্ত হয়ে দাঁড়িয়ে মেঘের হাত শক্ত করে ধরে বলে, মেঘ, তুমি কোনো চিন্তা করো না। ফারহান কোনো ক্ষতি করতে পারবে না আমাদের। আর আব্বু যদি সব কথা জেনে যায়, তবে উনিই খুশি হবেন, কারণ আব্বু চাই তুমি আর আমি একসাথে সংসার করি। তালুকদার বাড়ির বড় বউ হও তুমি। আদ্রিয়ানের কথা শুনে মেঘের মন শান্ত হয় না, বরং ভীষণ রকম ছটফট করে ওঠে। জামান সাহেবের ব্যক্তিত্বর বিষয়ে স্পষ্ট ধারণা রয়েছে তার। জামান সাহেব এমনই গম্ভীর আর শান্ত প্রকৃতির হলেও যথেষ্ট জেদি আর রাগী ব্যক্তি উনি। আদ্রিয়ানের সিদ্ধান্তের উপর ভিত্তি করে উনি ডিভোর্স পেপার রেডি করেছেন। এরপর তার বন্ধু ছেলের সাথে মেঘের বিয়ে ঠিক করেছেন। 1 মাস পর ফারহানের সাথে মেঘের বিয়ে হবে, এই কথা তার বন্ধুকে দিয়েছেন। কিন্তু এখন যদি আদ্রিয়ান ডিভোর্স দিতে অস্বীকার করে, তবে ওনার রাগ করা কিন্তু স্বাভাবিক। তাছাড়া জামান সাহেব এক কথার মানুষ, কখনো প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করেন না। আদ্রিয়ান যদি এখন মেঘকে ডিভোর্স দিতে না চায়, তার সাথে সংসার করতে চায়, তবে জামান সাহেব রাগ করবেন। আদ্রিয়ানের জন্য ওনার বন্ধুর কাছে অপমানিত হতে হবে। ফারহান নিশ্চয়ই ছেড়ে কথা বলবেন না জামান সাহেবকে, নিজের অপমানের বদলা অবশ্যই নেবে। জামান সাহেব তার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। 1 মাস পর উনি জোর করে হলেও ফারহানের সাথে মেঘের বিয়ে দেবেন। তবে জামান সাহেব চায় মেঘ যেন সুখে থাকুক। জামান সাহেবের ধারণা এখন ফারহানের সাথেই মেঘ ভালো থাকবে। ফারহান মেঘের যোগ্য, আদ্রিয়ান নয়। কিন্তু জামান সাহেবের ধারণা সম্পূর্ণ ভুল। মেঘ কখনো ফারহানের সাথে সুখে সংসার করতে পারত না। যে মানুষকে মেঘ ভালোই বাসে না, তার সাথে সারা জীবন থাকবে কি করে? 1 মাস পর যে কি হবে তা ভেবেই ভীষণ চিন্তা হচ্ছে মেঘের। জামান সাহেব অপমানিত হোক বা কষ্ট পাক, তা মেঘ চায় না। মা বাবার মৃত্যুর পর তার বড় আব্বুর আশ্রয়ে সে বড় হয়েছে। বাবার স্নেহ যত্ন দিয়ে আগলে রেখেছে। নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসা দিয়েছে মেঘকে। বাবার অপমান সহ্য করা কোনো সন্তানের পক্ষে সম্ভব না। মেঘ এখন কি করবে? তার কি বড় আব্বুকে সব ঘটনা বলে দেওয়া উচিত, নাকি চুপচাপ থাকবে? ফারহানের সাথে যদি মেঘের বিয়ে হয়, তবে নিশ্চয়ই আদ্রিয়ান আত্মহত্যা করবে। মেঘ চোখের সামনে তার ভালোবাসার মানুষের মৃত্যু সহ্য করতে পারবে না। আবার বড় আব্বুর কষ্ট বা অপমান সহ্য করাও তার দ্বারা সম্ভব না। মেঘ কি করবে এখন? আদ্রিয়ান বেশ দীর্ঘক্ষণ ধরে মেঘের মুখশ্রী পর্যবেক্ষণ করছে। মেঘের কপালে চিন্তার ভাঁজ পড়েছে, চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে।
তার গলায় মৃদু মৃদু ঘামের উৎপত্তি হয়েছে। আদ্রিয়ান যে টেনশন হচ্ছে না তা কিন্তু না, তার বাবার রাগ জেদের কথা সেও জানে। আদ্রিয়ান তার হাত দিয়ে মেঘের ঘামার্ত মুখে আলতো করে ছুঁয়ে দেয়, এরপর বলে, মেঘ তুমি এত ভয় কেন পাচ্ছ? আব্বু সব কথা শুনলে কখনো রাগ করবে না, যা হবে সব ভালোই হবে। আর তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয়ও তবে আমি তা সামলে নেব। আদ্রিয়ানের কথা শুনে মেঘ মৃদু হাসে, এরপর তার গালে থাকা আদ্রিয়ানের হাতের ওপর মৃদু হাত বোলায়। আদ্রিয়ানের মনে পড়ে মেঘ একা ফারহানের সাথে রেস্টুরেন্টে দেখা করতে গিয়েছিল, কিন্তু তাকে বলেনি, বরং মিথ্যে বলেছে। আদ্রিয়ান প্রশ্ন করে ওঠে, মেঘ তুমি রেস্টুরেন্টে ফারহান চৌধুরীর সাথে দেখা করতে যাবে এই কথাটা কেন বলনি আমাকে? মিথ্যে শপিং মলে যাওয়ার কথা কেন বলেছ? মেঘ কিছুটা ইতস্তত বোধ করে বলে ওঠে, আসলে আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। ফারহানের সাথে ডেটে যাওয়ার কথা শুনে যদি আপনি আমায় ভুল বোঝেন, তখন আমাদের সম্পর্কে আর কোনো সমস্যা হোক তা আমি চাই না আদ্রিয়ান। আদ্রিয়ান শান্ত চোখে মেঘের দিকে তাকিয়ে মৃদু এসে বলে ওঠে, মেঘ আমি তোমায় এখন ভুল বুঝবো না, তুমি আমার বউ হও, তোমার উপর আমার বিশ্বাস রয়েছে। কোথাও যাওয়ার আগে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই তোমার, কিন্তু আমার চিন্তা হয় তোমার জন্য। মেঘ আদ্রিয়ানের কথায় সম্মতি দিয়ে বলে ওঠে, আই অ্যাম সরি আদ্রিয়ান, প্লিজ ক্ষমা করে দিন, এই ভুল আর কখনো হবে না। আদ্রিয়ান মেঘের মুখের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলে, সত্যিই আমার কাছে ক্ষমা চাও মেঘ? মেঘ মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ চাই। এক পা এগিয়ে যায় মেঘের কাছে আদ্রিয়ান, এরপর মাথা নিচু করে হাত দিয়ে তার গালে ইশারা করে বলে, দেন কিস মি। হঠাৎ আদ্রিয়ানের এমন আবদারে মেঘ চমকে ওঠে, চোখ বড় বড় করে আশেপাশে তাকায়। রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ হেঁটে যাচ্ছে, এই সকল মানুষের সামনে কিস করবে? রেস্টুরেন্টে যা করেছে তার জন্য মেঘের এখন লজ্জা করছে। মেঘ চোখ গরম করে তাকিয়ে বলে, আদ্রিয়ান রাস্তায় কত মানুষ দেখেছেন, আগে বাসায় চলুন, এরপর সব দেব। আদ্রিয়ান বিরক্তি ভরা চাহনি দিয়ে বলে, রাস্তায় শত মানুষ দেখলে কি হবে, আমি আমার বউকে কিস করছি, পরনারী কি তো নয়। যদি ক্ষমা চাও তবে এখনই কিস করো। মেঘ বিরক্তি নিয়ে তাকায় একবার আশেপাশে মানুষের দিকে আর একবার আদ্রিয়ানের দিকে, এরপর অবশেষে বাধ্য হয়ে পা উঁচু করে আদ্রিয়ানের গালে কিস করার উদ্দেশ্যে এগিয়ে যায়। কিন্তু দুষ্টু আদ্রিয়ান তার মুখ ঘুরিয়ে নেয়, যার ফলে দুর্ভাগ্যবশত মেঘের ঠোঁট ছুঁয়ে দেয় আদ্রিয়ানের অধর জোড়ায়। চোখ বড় বড় করে তাকায় আদ্রিয়ানের দিকে মেঘ, এরপর দ্রুত সরে আসে, ঠোঁটের হাত দিয়ে মাথা নিচু করে ফেলে। মেঘের এমন মুখশ্রী জুড়ে এমন লজ্জার আভা দেখে আদ্রিয়ান শব্দ করে হেসে ওঠে, এরপর বলে ওঠে, মেঘ তুমি দেখি অনেক চালু, গালে কিস না করে ঠোঁটে করলে, ভেরি গুড মেঘ। স্বামীর মনের ইচ্ছে খুব সহজেই বুঝতে পারো তুমি। লজ্জায় মেঘের নাকের ডগা লাল হয়ে যায়। আদ্রিয়ান শব্দ করে হেসে ওঠে, মেঘ রাগী চোখে তাকায়, হাসির বেগ আরও তীব্র হয় আদ্রিয়ানে, বাহুদয়ে মৃদু ঘুষি দেয় মেঘ। লজ্জায় আড়ষ্ট হয়ে বলে ওঠে, আদ্রিয়ান চলুন বাসায় যাওয়া যাক, রান্না করা লাগবে, রাতে ডিনার করবেন না? আদ্রিয়ান হাসি থামিয়ে দেয়, এরপর পুনরায় তারা হাত ধরে একসাথে হাঁটতে থাকে। রাত প্রায় 8:30 আদ্রিয়ান আর মেঘ বাসায় পৌঁছায়। ড্রয়িং রুমে এসে বাড়ির লাইট জ্বালায়। আদ্রিয়ানকে উদ্দেশ্য করে মেঘ বলে, আদ্রিয়ান আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি রান্নাঘরে গিয়ে খাবার রেডি করছি। মেঘ এগিয়ে যায় রান্নাঘরে, কিন্তু তার আগেই আদ্রিয়ান তার হাত ধরে থামিয়ে দেয়। এরপর পিছন থেকে মেঘের কোমর জড়িয়ে ধরে বলে ওঠে, মেঘ তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আজ খাবার আমি রান্না করব। মেঘ অবাক করা কণ্ঠে বলে, আপনি খাবার রান্না করতে পারেন? আদ্রিয়ান হ্যাঁ বোধক সম্মতি দিয়ে বলে, সাধারণ ডিম ভাজি আর ভাত রান্না করতে পারি, রাতের খাবারের জন্য এটুকুই যথেষ্ট। আদ্রিয়ানের কথা মেঘ শুনল না। সারাদিন ক্লাস করে এসে আদ্রিয়ান নিশ্চয়ই ক্লান্ত, এরপর আবার রান্নাঘরে গিয়ে তার জন্য রান্না করবে। মেঘ বলে, আদ্রিয়ান আমি রান্না করতে পারবো, সারাদিন ক্লাস করিয়ে আপনার শরীর টায়ার্ড হয়ে গেছে, যান রুমে গিয়ে বিশ্রাম করুন। মেঘের কথা আদ্রিয়ান শুনল না, সে বলে ওঠে, মেঘ সারাদিন তুমিও ক্লাস করেছো, প্রতিদিন তুমিই রান্না করো, আজ না হয় আমিই করলাম। কিন্তু আদ্রিয়ান, কোনো কিন্তু নেই মেঘ, তুমি যাও রুমে, আমি খাবার নিয়ে আসছি, আর কাল ক্লাসের পড়া কে শেষ করবে, তাড়াতাড়ি যাও ফ্রেশ হয়ে পড়তে বসো। আদ্রিয়ান জোর করে মেঘকে তার রুমে পাঠিয়ে দেয়, এরপর রান্নাঘরে গিয়ে চুলায় ভাত বসিয়ে দেয়।
ফ্রিজ থেকে ডিম নিয়ে এসে গরম গরম ডিম ভাজি করে খাবার প্লেটে নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে মেঘের রুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে মেঘ একটু বিশ্রাম নেয়, এরপর টেবিলে বসে পড়াশোনা শুরু করে দেয়। প্রায় 10 মিনিট পর আদ্রিয়ান খাবার নিয়ে রুমে আসে। টেবিলে বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকা মেঘের কাছে গিয়ে বসে, এরপর পাশে থাকা চেয়ার টান দিয়ে বসে যায়। খাবার প্লেট থেকে চামচ দিয়ে খাবার তুলে এগিয়ে দিয়ে বলে, মেঘ মুখ খোলো, খাবার খাবে। আদ্রিয়ানের কথায় মেঘ হাঁ করে, এরপর খাবার খেয়ে নেয়। মেঘ পড়াশোনা করছে আর আদ্রিয়ান তাকে খাবার খাইয়ে দিচ্ছে। মেঘ যখন পুনরায় খাবার খেতে চামচের দিকে এগিয়ে আসে, তখন আদ্রিয়ান তার কপালে চুমু দেয়। মেঘ মৃদু হাসে। সত্যি বলতে মেঘ কখনো আশাও করেনি আদ্রিয়ান তাকে ভালোবাসবে, এমন যত্ন করবে। স্বামীর ভালোবাসা, আদর, যত্ন পাওয়া সৌভাগ্য আজ 9 বছর পর হয়েছে মেঘের। এক জীবনে এর চেয়ে বেশি আর কি চাই তার? একটু সুখ, বিন্দুমাত্র ভালোবাসা আর সামান্য যত্ন, ব্যাস এইটুকুই। খাবার খাওয়া শেষ হলে আদ্রিয়ান গ্লাস থেকে পানি নিয়ে মেঘের ঠোঁট মুছিয়ে দেয়, এরপর বলে, মেঘ তুমি পড়াশোনা করো, আমি রুমে গেলাম। আদ্রিয়ানের কথা শুনে মেঘ আবদার করে বলে ওঠে, আদ্রিয়ান আজ রাতে এই রুমে থাকুন আমার সাথে। মেঘের কথা শুনে আদ্রিয়ান হাসে। তারা কখনো স্বইচ্ছায় এক রুমে থাকেনি, কিন্তু আজ প্রথম মেঘ এমন আবদার করলো। তাছাড়া তারা দুজনেই স্বামী স্ত্রী, এক রুমে থাকতে কি অসুবিধা? আদ্রিয়ান বলে, কিন্তু তোমার পড়াশোনা মেঘ, আমি রুমে থাকলে কি তোমার পড়ার প্রতি মনোযোগ থাকবে? মেঘ দৃঢ় কণ্ঠে বলে, হ্যাঁ অবশ্যই থাকবে। আদ্রিয়ান হাসে, এরপর বলে, তবে তুমি পড়াশোনা করো, আমি রুম থেকে ল্যাপটপ নিয়ে আসছি, ওকে? আদ্রিয়ান তার রুম থেকে ল্যাপটপ নিয়ে আসে, এরপর মেঘের রুমের সোফায় বসে তার সার্জারি রিলেটেড ভিডিও দেখা শুরু করে দেয়। মেঘ পড়াশোনায় বেশ মনোযোগী, একবার পড়া শুরু করলে অন্য কোনো কিছুর প্রতি তার খেয়ালই থাকে না। তবে আদ্রিয়ান কাজের ফাঁকে ফাঁকে প্রায় মেঘের ওপর নজর বোলায়। বেশ সুন্দর সময় কেটে যায় দুজনের। পড়াশোনা শেষ করে চেয়ারে হেলান দিয়ে শরীর ছেড়ে দেয় মেঘ। সারাদিনের ক্লাস আর ঝামেলায় ভীষণ ক্লান্ত সে এখন, তার বিশ্রামের প্রয়োজন। আর পড়াশোনা করাটা সম্ভব হচ্ছে না। আদ্রিয়ান বিছানায় বসে ফোনে ফেসবুক স্ক্রল করছিল। মেঘ একবার তাকায় আদ্রিয়ানের দিকে, এরপর চেয়ার ছেড়ে এগিয়ে আসে বিছানার কাছে। মেঘকে দেখা মাত্রই আদ্রিয়ান ফোন পাশের টেবিলে রেখে দেয়, এরপর বিছানায় চাদর সরিয়ে হাত বাড়িয়ে দিয়ে ইশারা করে তার কাছে আসার জন্য। মেঘ মৃদু হেসে বিছানায় বসে, একটু নিকটবর্তী হয় আদ্রিয়ানের, এরপর তার হাত দিয়ে কাঁধ জড়িয়ে ধরে বুকে মাথা রাখে আদ্রিয়ানের, যেন ক্লান্ত শরীর অবশেষে তার নিজস্ব ঠিকানায় ঠাঁই খুঁজে পেয়েছে। আদ্রিয়ান শরীর থেকে বয়ে আসে মিষ্টি সুঘ্রাণে তার সমস্ত নারী সত্তাকে বিলীন করে দেয়। শরীর ছেড়ে দিয়ে মিশে যায় আদ্রিয়ানের বুকের সাথে, যেন একটু শান্তি চাই, তার সকল চিন্তা ভাবনা থেকে মুক্তি চাই। আদ্রিয়ান হয়তো বুঝলো মেঘের হৃদয়ের কামনা, তাই সে নিজ বাহুদয়ে শক্ত বাঁধনে পুনরায় জড়িয়ে ধরল মেঘের শরীর, এরপর ঠোঁট এগিয়ে ছুঁয়ে দেয় মেঘের কানের পিঠ আর মাথায় থাকা লম্বা এলো কেশে চুল। আলতো হাতে ভাঁজ করা চুলের মাঝে হাত বুলিয়ে দেয়। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত হয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পর আদ্রিয়ান অনুভব করে মেঘের নিঃশ্বাস গম্ভীর হয়ে গেছে, বুকের ওঠানামা শান্ত হয়ে গেছে। আদ্রিয়ান তাকায় মেঘের ঘুমন্ত মুখশ্রীর দিকে, এরপর হাত দিয়ে তার নাকের ডগায় ছুঁয়ে দেয়, ঠোঁটের উষ্ণ আঙুল দিয়ে স্লাইড করে। গোলাপি রাঙা দুই অধরে আদ্রিয়ান তার বুড়ো আঙুল দিয়ে নাড়াচাড়া করে। তার বড্ড লোভ ওই দুই অধর জোড়া নিজের ওষ্ঠের ভাঁজে নেওয়ার, মৃদু কামড় দিয়ে লাল রক্তিম করে দেওয়ার। কিন্তু আদ্রিয়ান তার লোভ সংযত রাখল, দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের মনের বাসনার উপর নিয়ন্ত্রণ করল। তার বউ এখন ঘুমিয়ে পড়েছে, তাই কোনো প্রকার দুষ্টুমি সে করবে না। বউয়ের ক্লান্ত শরীরের ওপর নিজের চাহিদা চাপিয়ে দেবে না। ঘুমন্ত মেঘের নিথর শরীর আঁকড়ে ধরে তার মাথা নিচু করে বালিশে রাখে, এরপর দুজনের শরীরে উষ্ণ চাদর জড়িয়ে দেয়। মেঘ গুটিসুটি মেরে আদ্রিয়ানের বুকে ঘুমিয়ে পড়েছে। বেশ আদুরে লাগছে তাকে। স্বামীর বুকে ঘুমন্ত স্ত্রীকে বড়ই মোহনীয় লাগছে। দীর্ঘ 9 বছরের বিবাহিত জীবনে আজ দুজন অজ্ঞানে একে অপরের কাছে এসেছে। প্রথমবার মেঘ তার স্বামীর বুকে মাথা রেখে ঘুমিয়েছে আজ। এই সামান্য সুখী তো মেঘ চেয়েছিল সারা জীবন। অপূর্ণতা বলে কোনো শব্দই রইল না তার জীবনে। সে আদ্রিয়ানের ভালোবাসায় পরিপূর্ণ। আদ্রিয়ানও নিজ প্রিয়তমার স্ত্রীকে বুকে জড়িয়ে ঘুমের অতল গভীরে হারিয়ে যায়।
তালুকদার বাড়ির বিছানায় বসে আরাম করে শুয়ে ব্যবসার কাগজপত্র দেখছিল জামান সাহেব। তার চোখে কালো ফ্রেমে সাদা চশমা, গম্ভীর চোখ মুখ নিয়ে কাগজের ওপর স্থির দৃষ্টি তার। শার্লিন বেগম বেশ কয়েকবার রাতের খাবার খাওয়ার জন্য তাড়া দিয়েছেন, কিন্তু এখন ক্ষুধা নেই বলে জামান সাহেব তাকে বিরক্ত করতে নিষেধ করেছেন। হঠাৎ কাগজপত্র দেখার মাঝে টেবিলে থাকা ফোন শব্দ করে বেজে ওঠে। কাজের মধ্যে বিরক্ত করায় নাক মুখ কুঁচকে টেবিলে থাকা ফোন হাতে নেয়, কিন্তু ফোনের স্ক্রিনে হঠাৎ ফারহানের নাম্বার দেখে বেশ অবাক হয়। জামান সাহেব দ্রুত ফোন রিসিভ করে। অপর পাশ থেকে ফারহান যথেষ্ট বিনয়ের সাথে বলে, জামান আঙ্কেল। জামান সাহেব সালামের উত্তর দিয়ে বলেন, ফারহান, তুমি হঠাৎ এত রাতে ফোন করলে? আমেরিকায় কি তোমার মেঘের সাথে দেখা হয়েছে? জামান সাহেবের সব প্রশ্নের উত্তর ফারহান দেয় না, শুধু ছোট্ট করে নিজের মনের কৌতূহল আর রাগ মেটাতে প্রশ্ন করে ওঠে, জামান সাহেব, ডক্টর আদ্রিয়ান রেদওয়ান কি আপনার সন্তান? 14 বছর বয়সে মেঘের সাথে যার বিয়ে হয়েছিল তার নাম কি আদ্রিয়ান? আমেরিকার বিখ্যাত হার্ট সার্জন আন? ফারহানের প্রশ্ন শুনে জামান সাহেব চমকায়। আদ্রিয়ানের পরিচয় কি করে জানলো ফারহান? তবে কি আমেরিকায় কি আদ্রিয়ানের সাথে তার দেখা হয়েছে? আর মেঘ, তারও কি আদ্রিয়ানের সাথে পরিচয় হয়েছে? আদ্রিয়ান কি জানে মেঘই তার বউ? জামান সাহেব তার মনের অস্থিরতা প্রকাশ করল না, কণ্ঠে গম্ভীরতা নিয়ে এসে উত্তর দেয়, হ্যাঁ, আদ্রিয়ান আমার সন্তান, তালুকদার বাড়ির বড় ছেলে, আর মেঘের প্রাক্তন স্বামী। জামান সাহেবের কথা শুনে ফারহান নিশ্চিত হয় আদ্রিয়ানের সাথেই 9 বছর আগে মেঘের বিয়ে হয়েছিল। কিন্তু মেঘ যে এখনো আদ্রিয়ানকে ভালোবাসে তা জামান সাহেব কেন বলেনি ফারহানকে? তাছাড়া আমেরিকায় এসে তারা একসাথে সংসার করেছে এই কথাও বলেনি। তারা উভয়ই একে অপরকে ভালোবাসে, তবে কেন ডিভোর্সের কথা বলল জামান সাহেব? কেন মেঘের স্বামী থাকার পরও তার সাথে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি করল? তিল তিল করে গড়ে তোলা তার সব স্বপ্ন আজ মিথ্যে হয়ে গেল। তাদের উভয়কে ঘনিষ্ঠ মুহূর্তে একসাথে দেখার পর ফারহানের যে কষ্ট হয়েছিল তার মূল্য কে দেবে? ফারহানও রাগী কণ্ঠে বলে, প্রাক্তন নয়, বরং বর্তমান স্বামী হয় আদ্রিয়ান মেঘের। মেঘ যে আদ্রিয়ানকে ভালোবাসে তা কেন বলেননি আপনি আঙ্কেল? ফারহান চৌধুরীর প্রশ্নের উত্তরে জামান সাহেব বলেন, হ্যাঁ, মেঘ আদ্রিয়ানকে ভালোবাসে। বাঙালি নারীদের স্বামী, সংসার এসবের প্রতি আলাদা একটা টান থাকে, কিন্তু খুব শীঘ্রই মেঘ আর আদ্রিয়ানের ডিভোর্স হয়ে যাবে, এরপর তোমার সাথে বিয়ে হবে। জামান সাহেবের কথা শুনে ফারহান শব্দ করে হেসে ওঠে। ডিভোর্স হবে? কার? মেঘ আর আদ্রিয়ানের, যারা এখন আমেরিকায় একসাথে সুখে শান্তিতে সংসার করছে। আর মেঘ তো স্পষ্ট বলে দিয়েছে সে আদ্রিয়ানকে ভালোবাসে, তাকে ছাড়া অন্য কোনো পুরুষকে স্বামীরূপে গ্রহণ করবে না। তবে জামান সাহেবের এই মিথ্যে বলার মানে কি? ফারহান বলে, জামান আঙ্কেল, মিথ্যে কথা কেন বলেছেন আপনি? আমেরিকায় মেঘ আর আদ্রিয়ান তো একসাথেই সংসার করছে, এক বাসায় এক বিছানায় থাকছে দুজন, অথচ আপনি বলেছেন তারা একে অপরকে ডিভোর্স দিয়ে দেবে। ফারহানের মুখে একসাথে সংসার করার কথা শুনে জামান সাহেব বাকরুদ্ধ হয়ে যান। আমেরিকায় তারা দুজন একসাথে থাকছে মানে? মেঘের সাথে কি তবে আদ্রিয়ানের দেখা হয়েছে? তার বউয়ের পরিচয় কি দিয়েছে? কিন্তু আদ্রিয়ান কখনো তো মেঘকে দেখেনি। জামান সাহেব বলে, ফারহান, তুমি কি বললে? মেঘ আর আদ্রিয়ান একসাথে সংসার করছে আমেরিকায়? কিন্তু আদ্রিয়ান মেঘকে তো ঘৃণা করে। তাছাড়া আদ্রিয়ানের সাথে মেঘের কখনো দেখা হয়নি, ও তো জানেই না মেঘ তার বউ। রেস্টুরেন্টে অপমানের কথা মনে পড়ে যায় ফারহানের, রাগে তার শরীর জ্বলে ওঠে। ফারহান বলে, আদ্রিয়ান খুব ভালো করে জানে মেঘই তার বউ। আমার সামনে রেস্টুরেন্টে দাঁড়িয়ে সে মেঘকে ভালোবাসি বলেছে। যদি আদ্রিয়ান মেঘকে ভালোবাসে তবে কেন 1 মাস পর তাকে ডিভোর্স দিতে চাইলো? আর মেঘও কেন রাজি হলো? আমেরিকায় গিয়ে তাদের দুজনের দেখা হয়েছে, এই কথা একবারও বলেনি কেন মেঘ জামান সাহেবকে? জামান সাহেবের ভাবনার মাঝে কিছু কড়া কথা শুনিয়ে দিয়ে বলে উঠল, আঙ্কেল, ওরা দুজনেই যদি আমেরিকায় একসাথে সংসার করে থাকে তবে আপনি কেন আমার সাথে মেঘের বিয়ে ঠিক করলেন বলুন? জামান তালুকদার এক কথার মানুষ, তবে কেন আপনি মিথ্যে কথা বললেন? আমার সাথে মেঘের বিয়ে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি কেন দিলেন? উত্তর দিন আঙ্কেল। জামান সাহেবের এইবার হুঁশ ফিরল, ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। ফারহানের বলা সব কথা সে শুনল। ফারহান যথেষ্ট অপমান করে প্রতিটা কথা বলেছে, কিন্তু জামান সাহেব সত্যিই জানতো না এসব। আদ্রিয়ান অন্য কাউকে ভালোবাসে বলে মেঘকে ডিভোর্স দিতে চায়, এই কথাই তো সে বলেছে। তাছাড়া মেঘও বলেছে ডিভোর্সের পর সে তার বন্ধুর ছেলেকে বিয়ে করবে। এই কথার ভিত্তিতেই জামান সাহেব উকিল দিয়ে দ্রুত ডিভোর্স পেপার রেডি করিয়েছেন,
তার বন্ধু ছেলে ফারহানের সাথে বিয়ে ঠিক করেছেন। মেঘের বিয়ে ফারহানের সাথেই হবে এই প্রতিশ্রুতি দিয়েছে। তবে এখন মেঘ আর আদ্রিয়ানের একসাথে সংসার করার মানেটা কি? তারা কি বিয়ে বা ডিভোর্স এই দুটোকে মজা করে ভাবে? ফারহানের রাগ করাটা স্বাভাবিক। জামান সাহেব বলে, ফারহান, আমি সত্যিই দুঃখিত। তোমার সাথে মেঘের বিয়ে ঠিক করে ভুল করেছি আমি। কয়েকদিন আগে আদ্রিয়ান বলেছিল সে মেঘকে ডিভোর্স দিতে চায়। আমেরিকায় এসব ঘটনার কথা আমি সত্যিই জানতাম না। তোমার আব্বুর কাছে আমি ক্ষমা চেয়ে নেব। জামান সাহেবের ক্ষমার স্বীকারোক্তির পর যেন ফারহান প্রতিশোধ পরায়ণ মনোভাব শান্ত হয় না। ফারহান বলে, জামান আঙ্কেল, আপনার দুঃখিত বলা কথাই সব শেষ হয়ে যাবে না? আমার বাবার কাছে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন আপনি। যদি কথা দিয়ে রাখতেই না পারেন তবে বলতে কেন চান? তালুকদার বংশের মানুষজন যে এমন ভণ্ড আর প্রতারক হতে পারে তা তো জানা ছিল না। মিথ্যেবাদী! আপনি আর আপনার ছেলে দুটোই ভণ্ড। ছেলে বিয়ে করে বউকে রেখে বিদেশ চলে যায়, তাকে ঘৃণা করে দূরে রাখে, এরপর হঠাৎ করে বউয়ের প্রতি তার ভালোবাসা উদয় হয়। ইডিয়েট! আর বাবার নিজের বন্ধু ছেলের সাথে তার আপন পুত্রবধূর বিয়ে ঠিক করে, অথচ তার ছেলে সেই বউয়ের সাথেই এক বিছানায় থাকছে। মানে সিরিয়াসলি, আপনাদের তালুকদার বংশের রক্ত এমন বাজে কেন? বাবা আর ছেলে এই দুজনেই বাটপার, প্রতারক আর মিথ্যেবাদী। জামান সাহেব কোনো কথা বলতে যাবে তার আগেই ফারহান ফোন কেটে দেয়। রাগে অপমানে জামান সাহেবের শরীর জ্বলে ওঠে। পাশের টেবিলে শব্দ করে ফোন রেখে দেয় জামান সাহেব। এত বছরের জীবনে এর আগে তাকে কেউ অপমান করার সাহস দেখায়নি, একমাত্র এই ফারহান ছাড়া। অবশ্য ফারহানের কথা ভুলও নয়। এই সব হয়েছে শুধুমাত্র আদ্রিয়ান আর মেঘের জন্য। জামান সাহেবকে বেশ দীর্ঘক্ষণ ধরে খাবার খাওয়ার জন্য ডাকছিল শার্লিন বেগম, কিন্তু জামান সাহেবের কোনো সারশব্দ না দেখে উনি বাধ্য হয়েই রুমে যান। দরজা দিয়ে ভিতরে প্রবেশ করেন শার্লিন বেগম। তাড়া দিয়ে বলে ওঠে, এই আদ্রর বাবা, তুমি এখনো রুমে বসে আছো? রাতের খাবার খাবে না? কত রাত হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা ধরে ডেকে যাচ্ছি তোমায়। শার্লিন বেগম রুমে প্রবেশ করে বিছানায় বসে থাকা জামান সাহেবের চোখ মুখ দেখে ভয়ে আঁতকে ওঠে। 2 চোখ রাগে লাল হয়ে গেছে, সারা শরীর বেয়ে ঘাম বয়ে যাচ্ছে, মুখে গাম্ভীর্যতার পাশাপাশি ভয়ঙ্কর রাগ ফুটে উঠেছে। কিছুক্ষণ আগেই যে মানুষ শান্ত হয়ে বই পড়ছিল, হঠাৎ তার কি হলো? শালীন বেগম বলে ওঠে, কি হয়েছে তোমার? এমন রাগী মুখ নিয়ে বসে আছো কেন? কাগজপত্রে কোনো সমস্যা হয়েছে? দোকানের হিসেবে কি গরমিল হয়েছে কোনো? শার্লিন বেগমের ওপর সব রাগ ছেড়ে দেয় জামান সাহেব। হাতে থাকা কাগজ ছুঁড়ে মারে ফ্লোরে। জানালা দিয়ে আসা বাতাসে কিছু কাগজ উড়ে যায়, আর কিছু মুখে এসে পড়ে শার্লিন বেগমের। শার্লিন বেগম পুনরায় ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, রাগ না দেখিয়ে কি হয়েছে বলবে তো? জামান সাহেব ক্ষেপে থাকা বাঘের মতন গর্জন করে বলে ওঠে, কি শুনতে চাও তুমি শার্লিন? আমেরিকায় তোমার ছেলে আর মেঘ একসাথে সংসার করছে, একই বাড়িতে থাকছে, অথচ আমি কিছুই জানি না? তোমার ছেলে কিছুদিন আগে ফোন করে বলেছে সে মেঘকে ডিভোর্স দেবে। এরপর যখন আমি ফারহানের সাথে বিয়ে ঠিক করেছি, তখন তোমার ছেলে আবার ফারহানের সামনে মেঘকে ভালোবাসি বলেছে। ফারহান ফোন করে আমার বংশ আর আমাকে কত অপমান করলো জানো? তোমার ওই ছেলের জন্য আর কি কি সহ্য করতে হবে আমাকে? জামান সাহেবের সম্পূর্ণ কথা শার্লিন বেগম শুনলেনই না। এর আগেই উনি উৎসুক কণ্ঠে বলে ওঠে, তুমি তুমি সত্যি বলছো জামান? আমেরিকায় আদ্রিয়ান আর মেঘ একসাথে সংসার করছে? আদ্রিয়ান নিজের মুখে স্বীকার করেছে সে মেঘকে ভালোবাসে? উপরওয়ালা আমার কথা শুনেছে, আমার ছেলের মাথায় সুবুদ্ধি দিচ্ছে। শার্লিন বেগমের খুশি দেখে জামান সাহেব তেলে বেগুনে জ্বলে উঠল। উনি ধমক দিয়ে বলে উঠলেন, শার্লিন, তুমি কি চুপ করবে? খুব খুশি লাগছে তোমার। শুনে রাখো শার্লিন, তোমার ওই ছেলের জন্য আজ আমায় এত অপমানিত হতে হলো, এর শোধ আমি তুলব। খুব ইচ্ছে না তোমার ছেলের বউকে ডিভোর্স দেওয়ার? ওই ইচ্ছে আমি পূরণ করব। মেঘের সাথে আদ্রিয়ানের ডিভোর্স হবেই, অবশ্যই হবে। আর এরপর দ্বিতীয়বার মেঘের বিয়ে হবে ফারহানের সাথে। তোমার ছেলের থেকে প্রতিশোধ না নিয়ে এই জামান তালুকদার শান্ত হবে না। জামান সাহেব কথাটা বলে বিছানা থেকে উঠে দাঁড়ায়। এরপর বড় বড় পা ফেলে গট গট করে বের হয়ে যায়। শার্লিন বেগম পিছন থেকে ডাক দিয়ে বলে, আরে এত রাতে কোথায় যাও তুমি? খাবার খাবে না? টেবিলে খাবার সাজানো আছে, শুকনো খাবার অন্তত খেয়ে যাও। অন্ধকারে আচ্ছন্ন রাত হারিয়ে যায় দূরের আকাশে। সূর্যের মিটিমিটি আলোয় ভুমন রঙিন হয়ে ওঠে। জানালা ভেদ করে আসা সূর্যের আলোয় ঘুম ভাঙে মেঘের। পিট পিট করে চোখ খুলে তাকায়। মুখে হাই তুলে যখন ঘুম থেকে উঠতে যাবে, তখনই চোখ যায় অপর পাশে শুয়ে থাকা এক ঘুমন্ত পুরুষের ওপর, যার পুরুষালী শক্ত বাঁধনে তার সমস্ত শরীর এখন বদ্ধ।
বেশ অধিকার নিয়ে তাকে জড়িয়ে ধরে রেখেছে। মেঘের মধ্যে নিজেকে ছাড়িয়ে নেওয়ার বিন্দুমাত্র তারা দেখা গেল না, বরং তার ঠোঁটের কোণায় মৃদু হাসির ঝলক ফুটে উঠল। বালিশের কনুই দিয়ে ভর দিয়ে মাথা উঁচু করে তাকায় ঘুমন্ত সেই পুরুষের দিকে, যার পরিচয় সে মেঘের স্বামী। ঘুমন্ত অবস্থায় আদ্রিয়ানকে বেশ সুন্দর লাগে। গম্ভীর মুখের আদলে এক নিষ্পাপ বাচ্চার ছাপ ফুটে ওঠে। মেঘ তার সূক্ষ্ম দুই চোখ জোড়া দিয়ে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে মনোযোগ সহকারে দেখে আদ্রিয়ানকে। পুরুষ মানুষের রূপের বর্ণনা কোনো কাব্য সাহিত্য করে না, তবে যদি করত তবে হয়তো তার স্বামীর সৌন্দর্যের বর্ণনায় এক উপন্যাস লেখা যেত। মেঘ আলতো হাতে আদ্রিয়ানের কপালে হাত রাখে, সযত্নে তার মুখশ্রীর ওপর হাত বোলায়। নাক, মুখ, ঠোঁট প্রতিটা জায়গায় তার হাতের ছোঁয়া দেয়। বেশ কিছুক্ষণ নির্লিপ্ত চোখে পলকহীন নয়নে তাকিয়ে থাকে, এরপর মিষ্টি হাসে। পুরুষ মানুষ যে এত সুন্দর হয় তা হয়তো আদ্রিয়ানের সাথে দেখা হওয়ার পর মেঘ বুঝল। ঘড়ির কাঁটার ওপর চোখ পড়তেই মেঘের হুঁশ হয়। সকাল 9টা বাজে। যদিও আজ কলেজ বন্ধ, সাপ্তাহিক ছুটির দিন, কিন্তু বাসায় অনেক কাজ রয়েছে। দ্রুত রান্না শেষ করে সম্পূর্ণ বাসা পরিষ্কার করতে হবে। তাছাড়া রাতে খুব হালকা খাবার খাওয়া হয়েছে। আদ্রিয়ানের হয়তো ঘুম থেকে উঠলে ক্ষুধা লাগবে। মেঘ যখন তড়িঘড়ি করে বিছানা থেকে উঠতে যাবে, তখন হঠাৎ পিছন থেকে কেউ তার ওড়না টেনে ধরে। মেঘ অবাক হয়ে পিছনে ঘুরে তাকায়। আদ্রিয়ান ঘুম ঘুম কণ্ঠে তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। মেঘ ভুরু কুঁচকে তাকায় আর বলে, আপনি না ঘুমিয়েছিলেন? কখন উঠলেন? আদ্রিয়ান হাত বাড়িয়ে মেঘের ওড়নার আড়ালে থাকা তার হাত ধরে, বিছানায় তার উপর ফেলে দেয়। মেঘের লম্বা চুল এসে পড়ে আদ্রিয়ানের মুখের ওপর। আদ্রিয়ান সযত্নে তা কানের পিঠে গুজে দেয়। এরপর মেঘের করা প্রশ্নের উত্তর দিয়ে বলে ওঠে, আমার বউ যখন তার আদুরে হাত আমার সারা মুখে ছুঁয়ে দিচ্ছিল তখনই উঠেছি। আদ্রিয়ানের কথায় মেঘ বেশ লজ্জা পায়। মেঘের গাল টেনে ধরে শব্দ করে চুমু খায় আদ্রিয়ান। হঠাৎ মেঘের মনে পড়ে তাকে রান্নাঘরে যেতে হবে, সকালের খাবার খাওয়ার সময় হয়ে গেছে। মেঘ তাড়াহুড়ো করে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, আদ্রিয়ান ছাড়ুন আমায়, গোসল করতে হবে, রান্নাঘরে যেতে হবে। মেঘের মুখে গোসল শব্দটা শুনে আদ্রিয়ান দুষ্ট হেসে বলে, মেঘ এত সকালে গোসল করবে কেন? আমরা কি রাতে কিছু করেছি? আদ্রিয়ানের কথার মানে মেঘ বুঝতে পারে। আলতো করে থাপ্পড় বসায় আদ্রিয়ানের বুকে, এরপর বলে, আদ্রিয়ান আপনি না খুব দুষ্ট হয়ে যাচ্ছেন। বউয়ের সাথে দুষ্টুমি করবো না তো কার সাথে করব শুনি? অনেক দুষ্টুমি হয়েছে, এখন ছাড়ুন, আমি রান্না করব। ক্ষুধা লাগেনি? না, তুমি 10টা-20টা চুমু দাও, পেট ভরে যাবে। আদ্রিয়ানের কথায় মেঘ হাসে। তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে মুচকে আসে। এরপর মেঘ আদ্রিয়ানের থেকে ছাড়া পেয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার আগে বলে ওঠে, আদ্রিয়ান দ্রুত ঘুম থেকে উঠে পড়ুন, সকালে নাস্তা করতে হবে, ফ্রেশ হবেন না আপনি? আদ্রিয়ান বিছানায় বালিশে হেলান দিয়ে শুয়ে মেঘের দিকে তাকিয়ে চোখ টিক করে বলে ওঠে, মেঘ তুমি কি চাও আমরা একসাথে শাওয়ার নিই? অবশ্যই, আমার কোনো অসুবিধা নেই। দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি। আদ্রিয়ানের এমন কথা শুনে মেঘের কান গরম হয়ে যায়। বাথরুমের দরজা লাগিয়ে দিয়ে শব্দ করে বলে ওঠে, অসভ্য পুরুষ। চলবে। গল্প তোমার নামে নীলছে তারা, লেখিকা হিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।